আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সন্ধ্যায় জামায়াতের মতবিনিময় সভা, নির্বাচনী ইশতেহার তৈরির অংশ হিসেবে এই বৈঠক। ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে ইইউ, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও থাকবে নজর। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার, এতে আইনি বাধা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাজধানীতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। ৯ দিনব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবং বিপিএল এ সিলেট পর্বের শেষ দিকে এসে ফর্মে ফিরতে পারেননি তানজিদ তামিম, সেঞ্চুরি বঞ্চিত হলেও তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে স্বস্তি। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে সোমবার সন্ধ্যায় মতবিনিময় সভা করবে জামায়াত ইসলামী। বৈঠকে ভূ রাজনীতি ও দেশের নিরাপত্তা সহ আসন্ন নির্বাচন নিয়ে তাদের মতামত গ্রহণ করা হবে। নির্বাচনী ইশতেহার তৈরির অংশ হিসেবে এই বৈঠক বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। বিস্তারিত তাহফুমুল ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনীতির মাঠে বাড়ছে জামায়াতে ইসলামের প্রভাব। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাতে মতবিনিময় সভাসহ নানা কার্যক্রম চালাচ্ছে দলটি। নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ সময়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন। সোমবার সন্ধ্যায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভার প্রধান অতিথি জামায়াতের আমির ডা শফিকুর রহমান। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে কেন এই সভা, প্রশ্ন ছিল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের কাছে। কোন কোন কাজ করলে দেশ এবং দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখা উচিত, সেই কথাগুলি তাদের থেকে পরামর্শ হিসেবে আসবে। তারা দেশের দায়িত্ব পালন করেছে, তাদের অভিজ্ঞতা আছে, আইন শৃঙ্খলার উন্নয়নে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে অনেক সময় ব্যবহার করতে করেছে। এই জন্য তাদের তো মাঠের অভিজ্ঞতাটা বেশি। নির্বাচনী ইশতেহার তৈরিতে সব শ্রেণী পেশার মানুষের কাছে মতামত গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। ডাক্তার, কৃষিবিদ, তারপরে শিক্ষক, আমরা অনেকের মতামত আগে নিয়েছি, আর এই সময়ের মধ্যে যতটুকু করা যায় সেটা আমরা করব। আমরা পেশাজীবীদের বিভিন্ন সেক্টরের সাথে বসেছি, কারণ এবারে আমাদের পদক্ষেপ হলো যে মাঠ কি চায়, সেক্টর ওয়াইজ কি চায়, আবার দেশের যেহেতু আমাদের টার্গেট হচ্ছে সবাইকে নিয়ে। এই জামাত নেতা আরও জানান, আগামীতে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার অঙ্গীকার হিসেবেই সবার কাছে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভোটারদের আস্থা ও বিশ্বাস ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে থাকবে নজরদারি। তিনি বলেন, স্বাধীনতা, নিরপেক্ষতা ও হস্তক্ষেপহীনতা, এই ৩ নীতির উপর ভিত্তি করে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। পান্তুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কানাডা, নরওয়ে আর সুইজারল্যান্ডের প্রতিনিধি মিলিয়ে মোট ২০০ জনের একটি দল পর্যবেক্ষণ করবে বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির নির্বাচন। এরই মধ্যে ৫৬ জন পর্যবেক্ষক কাজ শুরু করেছেন, বাকিরা আসবেন নির্বাচনের আগে। এ তথ্য দিয়ে দলের প্রধান জানালেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ৬৪ জেলাতেই থাকবে তাদের প্রতিনিধি।
বাংলাদেশের জাতীয় আইন এবং আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচন পর্যবেক্ষণ করব। স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপ না করার বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ পরিচালিত হবে। আশা করছি নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হবে। মূল বিষয় হবে নাগরিকের আস্থা ও বিশ্বাস অর্জন। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা কি দলের নাকি ভোটার উপস্থিতি বোঝান, এমন প্রশ্নে কূটনৈতিক জবাব দিলেন ইইউ পার্লামেন্টের এই লাটভিয়ান প্রতিনিধি। আমাদের কাছে অন্তর্ভুক্তিমূলক মানে হল নাগরিকের ভোট দেওয়ার সুযোগ এবং তার ভোটের গুরুত্ব। আমরা জানি যে এখানে দলের নিবন্ধন কিংবা ন্যায় বিচারের মতো ইস্যু আছে। এগুলো ঐতিহাসিক ও জটিল ইস্যু। আমরা এগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত মন্তব্য করতে চাই না যতক্ষণ এগুলো ভোটের সংখ্যার উপর প্রভাব ফেলে। নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়া নিয়মিত ঘটনা নয়। আর আমরা কেবল সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ করব, গণভোট নয়, কারণ আমাদের ম্যান্ডেট নেই। ইজাবস জানান 2008 সালের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের মাঠ সবার জন্য সমান। সরকার কোনো দলকে বেশি সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, নির্বাচনের জোয়ার চলছে সারা দেশে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এতে আইনি বাধা নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি বাবে। প্রধান উপদেষ্টাকে জাপান সফরের আমন্ত্রণ জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচনের একটিতেও ইইউ প্রতিনিধি পাঠায়নি। তবে ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টাকে জানান ইভার্স। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে ইইউ এর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ইউ একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার চায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিক সাধারণ মানুষ। আমরা স্পষ্টভাবে বলছি যে সরকার এখানে হ্যাঁ ভোটের জন্য এটা সরকার বলবে। তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরো স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা হ্যাঁ ভোট দিবেন। এখন জনগণ ডিসাইড করবেন। প্রেস উইং বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ময়মনসিংহে একজন সনাতন ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনায় কিছু বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতিকে বিভ্রান্তিকর উল্লেখ করে প্রেস উইং জানিয়েছে, এ ধরনের বিবৃতি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই যে কোনো বিবৃতি দেওয়ার আগে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সরকার। প্রত্যেকটা বিষয় ইনভেস্টিগেট করছি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বগুড়া 2 আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার আপিল শুনানির দ্বিতীয় দিন প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 58 জন। 2 দিনে প্রার্থিতা ফিরে পেলেন সব মিলিয়ে 110 জন, বাতিল হয়েছে 21 জনের। আগামী 18 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে। সাদি মাহমুদের রিপোর্ট। নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনও 70 জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 58 জন, মনোনয়ন বাতিল হয়েছে 6 জনের, আর স্থগিত আছে 7 জন প্রার্থীর মনোনয়ন। 2 দিনে 140 জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হলো।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে 645টি। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনারকে অনুরোধ করব যে লেভেল প্লেইং ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়, আমরা ছোট দল, নতুন প্রার্থী, আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই অবসর জীবনে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের খেদমত করতে পারি। 17 বছর এই রাজপথে আমি কষ্ট করেছি। আমি জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সকলের দোয়া কামনা করি যাতে করে আমি আমার এলাকায় কাজ করতে পারি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মব ঠেকানোর বিকল্প দেখছেন না প্রার্থীরা। আমি মনে করি লড়াই সামনে আরও হবে, সেই লড়াইয়ে যত বেশি ঐক্য নিজেরা করতে পারি সেটাই ভালো। বাংলাদেশের বিরুদ্ধেও তো শক্তি আছে, বাইরের শক্তি আছে, সবার বিরুদ্ধে মিলে আমরা যাতে লড়াইটা করতে পারি। জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা হুমকি আসতে পারে, সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন, একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। রোববার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম সমন্বয় করতে সংশ্লিষ্ট বাহিনী, দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 500 জনে দাঁড়িয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সব প্রদেশের শতাধিক শহর ও জনপদে আন্দোলনে ছড়িয়ে পড়েছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ইরানের বিভিন্ন রাস্তায় চলছে সরকার বিরোধী আন্দোলন। লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছে। তবে আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে দেশটির নিরাপত্তা বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান স্বাধীনতার পথে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। দেশটির পার্লামেন্টের স্পিকার বলেছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিক্ষোভ শুরুর পর থেকে 3000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ইরান সরকার দেশটির ইন্টারনেট সংযোগ কঠোরভাবে সীমিত করায় ভেতরের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 12তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তারা বলেছেন সোশ্যাল মিডিয়ার অস্থিরতা ও হয়রানি নারী নির্মাতা, অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। 9 দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। এশিয়ান চলচ্চিত্রে নারীর অবদান ও ভূমিকা বিষয়ের উপর আলোচনার মধ্য দিয়ে শুরু হয় 12তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা। ঢাকা ক্লাবে 2 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের নারী নির্মাতা সহ সংশ্লিষ্টরা। সাম্প্রতিককালে বাণিজ্যিক সিনেমায় পুরুষ অভিনেতাদের শক্তিশালী উপস্থাপনের আড়ালে নারী চরিত্রগুলো হারিয়ে যায়, এমনটাই উঠে আসে আলোচনায়। সমান দিক আসলে বিবেচনা করা যায় এবং সেটা আমরা এর আগে আসলে দেখিনি। রিসেন্ট যে মুভি কিছুগুলো আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি সাউথ এশিয়ান মুভিজে। We need to evolve more. We need to deep dive more as women. We need to understand people more as women. সোশ্যাল মিডিয়ার অস্থিরতা ও হয়রানি নিয়েও কথা বলেন বক্তারা। I think it's mainly because women do not get enough assistance, they do not get enough fund to produce. They are not given the technical assistance to be a successful and quality producer or director. It's because they love the movies, they love to watch, they love to produce, or they love to bring the narratives from the society. Social media te real ID, fake ID, যেভাবেই হোক হাজারো কমেন্ট করছে। আমি যদি just don't even bother about it. তাহলে সেই the group of people যারা এই কমেন্টস করছে ওদের কোনো অস্তিত্ব আছে, কোনো ম্যান্ডেট আছে,
ওনার কোনো যোগ্যতা আছে? দ্বিতীয় দিনের আলোচনার বিষয় নারী, সিনেমা এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থার নানা দ্বিচারিতা। 9 দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল টি20 ক্রিকেট প্রসঙ্গ। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আরো একবার আমন্ত্রণ। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিবাদে মেক্সিকো, ইতালি ও গ্রিস সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ইতালির রোমে হাজারো বিক্ষোভকারী মার্কিন দূতাবাসের দিকে মার্চ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন সাম্রাজ্যবাদের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। মেক্সিকোতে বিক্ষোভকারীরা লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য ও হস্তক্ষেপ বন্ধের দাবি করেছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ভেনেজুয়েলার সার্বভৌমত্ব হরণেরও বিরোধিতা করে বিক্ষোভকারীরা। এবারে কৃষি সংবাদ। বর্ষা, শীত এবং ঘন কুয়াশা প্রকৃতির প্রতিকূলতা উপেক্ষা করে নড়াইলে সরিষার ভালো ফলন হয়েছে। রোগবালাই কম, খরচ ও শ্রম কম এবং লাভ বেশি হওয়ায় জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে রিলে পদ্ধতির সরিষা চাষ। বিস্তারিত নড়াইল প্রতিনিধি নন্দিতা বোসের রিপোর্টে। নড়াইল সদর, লোহাগাড়া ও কালিয়া সহ 3 উপজেলা জুড়ে অনুকূল আবহাওয়ার কারণে এখন টরে 7, বুলেট ও ইন্ডিয়ান সাদা সরিষার আবাদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। 2 ফসলি জমিতে 3 ফসল ঘরে তোলার কার্যকর কৌশল হিসেবে রিলে পদ্ধতি এখন কৃষকদের কাছে আস্থার নাম। ধানের ভিতর ছিটা বুনে দিলে বিনা খরচে হয়, তবে সারের পরিমাণ একটু বেশি লাগে। গত বছরের থেকে 3 গুণ আমরা শস্য আবাদ করেছি আমাদের কৃষি পরামর্শের অনুযায়ী। আমার গত বছর থেকে এবছরের সরিষার চাষ বেশি আছে। 2 বিঘা জমিতে সরিষার চাষ করেছি, বাড়ি 14, শস্য খুব ভালো হয়েছে। সার ওষুধের গত বছরের তুলনায় দামটা বাড়ি গেছে। এই বাড়ার কারণে আমাদের এই শস্যের বীজটা মানে এটা যদি একটু দাম বাড়ে তাহলে আমাদের ওইটা কভার হয়ে যাবে আর কি। জেলায় এবছর 14,275 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 14,000 হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 275 হেক্টর বেশি জমিতে আবাদ হওয়ায় সন্তুষ্ট কৃষি বিভাগ। আমরা কারিগরি সহ পোকামাকড় দমনের জন্য প্রয়োজনীয় সকল পরামর্শ কৃষকদের দিয়ে যাচ্ছি। আমরা আশা করি এবছর সরিষার যে অবস্থা এখন, আমরা আবহাওয়া ভালো থাকলে সরিষার বাম্পার ফলন হবে। আমরা 2টা ধানের মাঝে একটা সরিষা আবাদ, এটা কৃষকের জন্য খুবই একটা ভালো আবাদ এবং তারা লাভবান হবে বলে আমি আশা করি। এই অর্জন শুধু কৃষকের ভাগ্যই বদলাচ্ছে না, তেল ফসল উৎপাদনে স্বনির্ভরতার পথেও এগিয়ে নিচ্ছে নড়াইলকে। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। টানা মৃদু শৈত্যপ্রবাহের দেখা মিলছে না সূর্যের। শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার পরিবহন। বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব, চরম দুর্ভোগে দরিদ্র ছিন্নমূল্য খেটে খাওয়া মানুষ। সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেখা নেই সূর্যের, কুয়াশায় ঢাকা পুরো জনপদ। হাড় কাঁপানো তীব্র শীতে স্থবির জেলার জীবনযাত্রা। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। আমি ঠান্ডা দেখি নাই, ডিউটি করতে তো কষ্ট হয়ে যেতে হবে। শৈত্যপ্রবাহের কারণে বাচ্চারা শিশুদের প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে। আগে 8টায় দোকানদারি করতাম বা 9টায়, এখন যাইতে যাইতে 12টা 1টা বাজে যায়। সময়ের সাথে সাথে কমছে জেলার তাপমাত্রা, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত বছরের তুলনায় শীতের তীব্রতা ধীরে ধীরে আরো বাড়ছে, তবে ঘন কুয়াশা
আরও অনেক দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান শীতার্তদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সন্ধ্যায় জামায়াতের মতবিনিময় সভা, নির্বাচনী ইশতেহার তৈরির অংশ হিসেবে এই বৈঠক। ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে ইইউ, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও থাকবে নজর। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার, এতে আইনি বাধা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাজধানীতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। ৯ দিন ব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবং বিপিএলে সিলেট পর্বের শেষ দিকে এসে ফর্মে ফিরতে পারেনি তানজিদ তামিম, সেঞ্চুরি বঞ্চিত হলেও তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে স্বস্তি। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।